এই পুরো এলাকায় সব জানে কি ব্যারাকপুরের যা ইতিহাস আছে, কালচারাল ইতিহাস একদিকে, সংগ্রামের ইতিহাস অন্যদিকে, ও দুটো ইতিহাস একসাথে মিলে আমাদের প্রার্থী আছে। इसलिए ये मौका को हाथ में लेना, हाथ में लेकर इस्तेमाल करना। गर्व करो अपने झंडे पर, गर्व करो अपने इतिहास पर, और इस बार एक साथ मिलकर यूनाइटेड तरीके से बीजेपी की सांप्रदायिकीकरण और देश की गद्दारी के खिलाफ वोट दो, और बंगाल बचाने के लिए टीएमसी को हमें यहां से हटाना है, जड़ों से हटाकर हमारा विकल्प वाम कांग्रेस के आधार पर, जो इंडिया प्लेटफॉर्म है, उसके आधार पर आप हमारे कैंडिडेट को जिताएंगे। वो आपका कैंडिडेट है, मजदूर के हैं, संस्कृति वालों के हैं, हमारी महिलाओं की रक्षा के लिए खड़े हैं, संघर्ष के साथी हैं। कॉमरेड देवदूत को एक साथ मिलकर उनको हम जिताएंगे। बहुत बहुत धन्यवाद। इनकलाब जिंदाबाद, हमारी एकता जिंदाबाद। আচ্ছা, এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের পার্টি তথা বামপন্থী আন্দোলনের সর্বভারতীয় পুরোধা নেতৃত্বের অন্যতম কমরেড বৃন্দা কারাত। তাকে আমরা এই সভার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং উল্টো করেছে। তো সেই জন্য যারা ইন্ডিয়া প্ল্যাটফর্মের যদি নীতি আধারে বা প্র্যাকটিস আধারে না করে, তখন বাইরে থাকছে, কোথায় থাকছে, আছে কি আছেন না, কার সাথে আছে, আমরা কিছু বলতে পারছি না। এখন বিজেপি এমএলএ যারা রিজাইন করে আজকে এমপি হিসাবে, এমপি প্রার্থী হিসাবে টিএমসি টিকেটে লড়ছে। ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জির এই বক্তব্যগুলি কালকে সিএর বিরুদ্ধে বলছে, আজকে সিএর পক্ষে বলছে, কালকে ইন্ডিয়ার বিরুদ্ধে বলছে, আজকে বলছে আমি আছি, কালকে বলছিল কি আমি এদের সাথে আমার কোনো সম্পর্ক, আজকে রাজনীতি কারা করবে। আজ ভারতবর্ষের সামনে সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কংগ্রেসের যে ঐতিহ্য, যে ইতিহাস, আমাদের বাপবন্ধুদের যে ঐতিহ্য, যে ইতিহাস, সেগুলো চোর এবং ডাকাতদের সবার আগে মনে রাখা উচিত। আজকে যারা জেলে আছে, যারা সিপিএম এর মুখ দেখবে না বলেছিল, তাদের কর্মসূচির জন্য হয়তো শোনা হয়ে উঠবে না। আপনাদের সবার প্রিয় সুরঞ্জিত দা রয়েছেন, ওনার সাথে প্রায়ই এখন মিটিংয়ে মিছিলে দেখা হচ্ছে। এছাড়াও আছেন নবকুমার মজুমদার, টাউন কংগ্রেসের নেতা, ওনার সঙ্গে আবার দেখা হলো, ভালো লাগছে। এই মূল্যবোধের রাজনীতি নিয়ে দুটো কথা বলতে গেলে সর্বভারতীয় রাজনীতি, একটা উর্দু শেরের কথা মনে পড়ছে, बिक गए एक एक झूठ, बिक गए एक एक झूठ दोपहर तक बाजार में,
बिक गए एक एक झूठ दोपहर तक बाजार में, बैठे रहे हम शाम तक अपनी सच्चाई लिए। सत्येर संकट, सततार संकट, सत्येर पथ कठिन पथ, সেই কঠিন পথকে কঠিনতর করে তুলছে দুষ্কৃতীদের সরকার, দুষ্কৃতীদের আশ্রয়স্থল। দুটো দল, একটা তৃণমূল একটা বিজেপি। ছোট ভাই সৃজন ভট্টাচার্য যেটা বলেন যে ওদের কোম্পানি একটা, শোকেস শুধু আলাদা, দুটো শোকেস আছে, এ দুটো আলাদা ওদের। সত্যিই তাই। এই যে ভোট আসছে, 20 তারিখ ভোট মিটে যাবে, রেজাল্ট বেরোবে 4 তারিখের রেজাল্টের পর এখানে তৃণমূল এবং বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন না তারা পরে কোন দলের হয়ে রাজনীতি করবেন। এই তো অবস্থা। এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা লড়াই করছি। কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব, আমরা বামেরা আছি। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মে মানুষের কথা, মানুষের অধিকার, দ্রব্যমূল্য কি করে কম করা যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কি করে কম করা যাবে, তাই নিয়ে সংসদে কারা গলা ফাটাবে। ইউপিএ 1 এর সময় আমরা একসাথে ছিলাম। সেই সময় গরিব মানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য 100 দিনের কাজের যে অধিকার, আইন তৈরি হয়েছে, আইন, খাদ্য সুরক্ষা আইন তৈরি হয়েছে। সেই আইনের বলেই আজকে গরিব মানুষ রেশন পাচ্ছে। মোদি করেননি, দিদি করেননি। আমাদের মানবমুখী, মানুষমুখী যে সমস্ত কর্মসূচি রয়েছে তার দ্বারা আমরা এগুলো করতে পেরেছি কংগ্রেসের সহযোগিতায়। আবার একটা সুযোগ আসছে 300, এক্ষুনি কমরেড বৃন্দা কারাত বলছিলেন 400, মোদি বলেছেন 400 পার স্বপ্ন সফল হবে না। আমি বলছি একটা দল প্রতিদ্বন্দ্বিতাই করেছে 330টা কেন্দ্রে, সেই দল কি করে 400 পারের কথা বলে? আসলে এই দলগুলো হচ্ছে এই মিথ্যাচার, এই মিথ্যাবাদী কথাবার্তা বলে নিজেদের মধ্যে সারাক্ষণ দিদি মোদির বিরুদ্ধে বলছেন, মোদি দিদির বিরুদ্ধে বলছেন, যেন ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল নেই, আর কোনো রাজনৈতিক দল মানুষের কথা বলছে না। মানুষের মন থেকে সেটা মুছে দেওয়ার চেষ্টা করছে। শুনুন, এই যে সারাদিন ঘুষোঘুষি দেখেন, এই ঘুষোঘুষি আসলে সত্যি নয়। এই ঘুষোঘুষি কেমন জানেন? এদের দুটো হাত আমাদের মিডিয়ার সামনে, চোখের সামনে এরকম, আর চোখের আড়ালে এইরকম। মানুষ সেটা ধরে ফেলছে, ব্যারাকপুরের মানুষ সেটা ধরে ফেলছে। সেই জন্য তাদের শঙ্কা, সেই জন্য তারা পোস্টার ছিঁড়ছে, আমাদের প্রচারে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ যখন কোনো ঠিক করেন, কমরেড জ্যোতি বসু বহুদিন আগে বলেছেন, মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রাখা যায়। রোল পলিটিক্সের আভায় কিছুদিন মানুষকে মোহিত করে রাখা যায়, কিন্তু চিরদিন পারা যায় না। কারণ মানুষ আজ ওষুধের দাম এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ তার প্রাণদায়ী ওষুধ কিনতে পারছে না। এই অবস্থায় মানুষকে সিদ্ধান্ত নিতে হবে 20 তারিখ। বাম গণতান্ত্রিক যে শক্তি এখানে লড়াই করছে, কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, সেই লড়াইয়ে সাথ দেবেন না যে দল দুটো সততার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমার তো বলতে লজ্জা করে, ভাবতে লজ্জা করে যে একদল রাজনীতিক এসেছেন যারা মানুষের অধিকারের জন্য যে টাকা বরাদ্দ হয়ে রয়েছে তার টাকার থেকে, রেশন থেকে চুরি করছেন। শিক্ষা দপ্তরটা তো গোটা মন্ত্রী সহ জেলের মধ্যে ঢুকে বসে আছে। রাজ্যের শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ কি? এসএসসি, টেট, এসএলএসটি তে পাশ করে বসে আছেন, অনিশ্চিত জীবন, তাদের বয়স হয়ে যাচ্ছে, মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারছে না, সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারছে না, পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারছে না। তারা করবে কি এবার? তাদের জবাব দিতে হবে না? একটা দলের একজন অভিমানী মুখপাত্র আছে, সে কখন মুখপাত্র, সকালে মুখপাত্র, বিকেলে নয়। তারা কথা বলতে গেলে চোখে জল এসে যায়, দিদির কথা বলতে গেলে আরো আবেগে গলা রুদ্ধ হয়ে যায়। সে একদিন বলছে, কেন ত্রিপুরাতেও তো নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে বাম আমলে। আপনাদের স্পষ্ট করে বলতে চাই,
বাম আমলে ত্রিপুরার শিক্ষামন্ত্রী জেলে যাননি, একজনও শিক্ষা দপ্তরের আধিকারিক জেলে যাননি, কোনো ধরনের দুর্নীতি হয়নি। নিয়োগের সমস্যা ছিল, পরিষ্কার করে জেনে নিন। 70% নিয়োগ ছিল মেরিটের বেসিসে, 38% নিয়োগ ছিল আমাদের দেশে যে সংরক্ষণের নিয়ম আছে। আর যাদের বয়স হয়ে গেছে, 40 বছর বয়সের পর আর পরীক্ষা দেওয়া যাবে না। যাদের বয়স 39, 38 তারা তো একবার সুযোগ পাবে। যার বয়স 25 সে 15 বার পরীক্ষায় বসে চাকরি পাওয়ার সুযোগ পাবে। তার সঙ্গে যারা আর্থিকভাবে পিছিয়ে, যারা জনজাতির লোক তারা পিছিয়ে, তাদের জন্য 30% সংস্থা প্রস্তাব করা হয়েছিল সংরক্ষণের। কোর্ট বলে, হাইকোর্টে এটা নিয়ে যখন কেস হয়, কোর্ট বলে এই সংরক্ষণ রাখা চলবে না, সবাইকে মেরিটের বেসিসে নিয়োগ করা হবে। মানিক সরকার তখন 13,000 পদ ক্রিয়েট করেন, তার মধ্যে 12,000 শিক্ষা দপ্তরের আর 1,000 হচ্ছে সমাজকর্মীদের, যাদেরকে পুনর্নিয়োগ করা সম্ভব। তারপরে ভুল বুঝিয়ে, এই হাতে হাত দুজনে মিলে ভুল বুঝিয়ে ওখানে সরকারের বদল হয়ে গেছে। তারপর বছরের পর বছর চলে যাচ্ছে, একজনেরও নিয়োগ হয়নি। আরে ক্লাব চালানোর দক্ষতা যাদের নেই, তারা রাজ্য চালাবে, দেশ চালাবে কি করে? আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই জন্যই তো আজকে এই রেশন দুর্নীতি বলুন, দমকল, পৌর নিয়োগ, স্কুলের নিয়োগ, সর্বত্র দুর্নীতি। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা অনেকে হয়তো ভাবছি যে ডবল ইঞ্জিন সরকার এলে বোধহয় ভালো হবে। সন্দেশখালী আমিও গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, মিডিয়াতে বহুল প্রচার হয়েছিল সেদিনকে। আমরা কয়েকজন সংস্কৃতি জগতের বন্ধু এই সকালবেলা এভাবে মুখে গামছা দিয়ে 3 টাকা করে মাত্র ফেরিঘাটের নৌকো পেরোতে লাগে। সকালবেলা গিয়ে পৌঁছে গেছিলাম 7টার সময়। মায়েরা তখন কেউ আলু ভাজবেন বলে হলুদ দিয়ে আলু মাখছেন, কেউ আটা মাখছেন। হঠাৎ করে আমরা গিয়ে উপস্থিত হয়েছি, আমরা তাও আবার সব একা একা। হঠাৎ একজন দরজার গোড়ায় দেখছি যে দেবদূত ঘোষ দাঁড়িয়ে আছে। তাদের যা অবস্থা হয়, তখন মায়েদের ডেকে, বোনেদের ডেকে সেখানকার কথা শুনলাম। সেই কথা আমরা আমাদের মোবাইলে রেকর্ড করে রেখেছি এবং যথাযোগ্য বিচার বিভাগীয় আমাদের যে অ্যাডভোকেটরা লড়াই করছেন তাদের হাতে তুলে দিয়েছি। যে মানুষের প্রতি যে অবিচার ওখানে হয়েছে, জমি কেড়ে নিয়ে জলকর যে দেওয়া হয়নি, যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, এরকম সংস্কৃতি তো আমরা পশ্চিমবাংলায় কখনো শুনিনি। আমাদের বাংলাদেশ গর্ব করতে পারে, আমাদের পরিবারে মহিলাদের কথার আলাদা দর আছে, আলাদা দাম আছে, আলাদা মূল্য রয়েছে। আর ওখানে সকালবেলা ভিডিও ক্যামেরা নিয়ে ওই বাহিনী, শাহজাহানের বাহিনী, শুধু শাহজাহানের নাম বলবো না, অহিন্দু, হিন্দু, মুসলিম সব মিলেমিশে আছে ওখানে। দুষ্কৃতি কখনো কোনো জাত বেঁচে হয় না। মনে রাখবেন, রাম কোনোদিন কোনো মসজিদ ভাঙতে যায়নি, রহিম কোনোদিন কোনো মন্দির ভাঙতে যায়নি। কিন্তু এই যে মানুষের যা অধিকার, যারা খর্ব করে, মানুষের ক্ষতি করে, যারা নিজেদের পকেট ভরায়, বিলাসবহুল জীবন যাপন করে, তারা মানুষের ক্ষতি করেছে। তারা ছবি তুলে রাখতো, ছবি তুলে পছন্দসই মহিলাকে রাত্রেবেলা পিঠে বানানোর জন্য ডাকা হতো। এরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদের লজ্জার সংস্কৃতি। এরকম রাজনৈতিক কর্মীর কথা, দলের হয়ে যারা কাজ করে তাদের কথা বলতে গেলে লজ্জা করে। কারা এসেছেন পশ্চিমবাংলায় রাজনীতি করতে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের দিকে যদি আমরা আরো থাকাই, সেলুলার জেলে যাবেন। বাঙালিদের গৌরব, 85% যারা ওখানে মৃত্যুবরণ করেছেন বাঙালি হিসেবে আমরা গর্ব করতে পারি। দেশের জন্য প্রাণ দিয়েছেন, বাম রাজনীতি করেছেন, পরে তারা জেল থেকে যারা ছাড়া পেয়েছেন। আজকে জেলে যারা আছে, এই যে তৃণমূলের মাস্টার মশাইদের যারা কেলেঙ্কারিতে ভুগিয়েছেন, সেই শিক্ষা দপ্তরের আধিকারিকরা, তারা বামেদের কাছে ধন্যবাদ জানাবেন বামেদেরকে। তার কারণ 1930 থেকে 3 বছর আমাদের কমরেডদের অনশন করতে হয়েছিল জেলে জেলে। প্রমোদ দাশগুপ্তর নাম আপনারা সবাই শুনেছেন। মাস্টারদার ছাত্ররা যারা ছিলেন, জেলে জেলে অনশন করেছিলেন। অনশন করে কি বলেছিলেন? জেলে যারা থাকেন তাদের জীবনের মান একটু পড়তে দিতে হবে, খাবার, একটু মেডিকেল,
একটু বাঁচার শ্বাস নেওয়ার জায়গা দিতে হবে, শরীর চর্চার জায়গা দিতে হবে। আজকে সেই ফল এই চোরগুলো ভোগ করছে, যারা জীবন দিয়ে 3 জন মারা গেছিলেন, ওই অনশনে 3 জন মারা গেছিলেন আমাদের কমরেড। কাকাবাবুর নেতৃত্বে সে লড়াই হয়েছিল, সেই রাজনীতি। বিধানচন্দ্র রায় সফল ডাক্তার ছিলেন, ডাক্তারি করে গোটা জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু মানুষের কাজ করবেন বলে রাজনীতির পথে এসেছেন। জ্যোতি বসু ব্যারিস্টারি করে জীবন কাটাতে পারতেন। হরেকৃষ্ণ কুমার জমিদারের ছেলে, কাটাতে পারতেন, পারেননি। দেশের যখন যখন সংকট এসেছে, সেটা দাঙ্গা হোক, দেশভাগ হোক, স্বাধীনতা আন্দোলন হোক, তেভাগা আন্দোলন হোক, ট্রাম পোড়ানো হোক, ট্রামের 1 পয়সা দাম বাড়ানোর জন্য যে আন্দোলন হয়েছিল, সেই সময় দেখা গেছে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষরা রাস্তায় বেরিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন, কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছেন। সেই সংস্কৃতি আমাদের। সেখানে আজকে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি বিজেপি এবং তৃণমূলের আমরা পশ্চিমবাংলায় দেখছি, বলতে লজ্জা করে। কে কোন দলে কোনো ঠিক নেই, কে কত পকেটে ভরছে তার ঠিক নেই। এই রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। সক্রেটিস একদিন, মাস্টারমশাইয়ের কথা হচ্ছে, আমাদের সবচেয়ে বড় মাস্টারমশাই বিদ্যাসাগর মশাই, আর গ্রিসের সবচেয়ে বড় মাস্টারমশাই সক্রেটিস একদিন পড়াচ্ছেন বসে, সামনে ছেলেরা বসে রয়েছে। হঠাৎ রাস্তার ওপার দিয়ে একজন সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছেন। ছাত্রদের মন তো চঞ্চল, তারা সেদিকে তাকাচ্ছে। তখন মহিলা হঠাৎ রাস্তার ওপার থেকে বলছেন, স্যার দেখছেন তো, আপনি ওদের মন দিয়ে পড়াচ্ছেন, কিন্তু ওদের মন আমার দিকে। তখন সক্রেটিস একটা কথা বলেছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী তাদের কাছে। বলেছিলেন, মা আমি তো ওদেরকে একটু তোলার চেষ্টা করছি, তুমি নামানোর চেষ্টা করছো। যে কোনো জিনিসই নামানো সহজ, তোলা কিন্তু সহজ নয়। হ্যাঁ, আমরা বামপন্থীরা কংগ্রেসকে সাথে নিয়ে রাজনৈতিক সংস্কৃতি, পকেট না ভরানোর সংস্কৃতি, চুরি না করার সংস্কৃতি, ডাকাতি না করার সংস্কৃতি তৈরি করার জন্য এখানে লড়াই করছি। সেই জন্য আপনাদের সমর্থন দাবি করছি। আগামী 20 তারিখ যারা ভোট চুরি করতে আসবে, তাদের আগলে রেখে দলে দলে গিয়ে একসাথে সকাল থেকে ভোট দেবেন এবং গণতন্ত্রের এই সবচেয়ে বড় মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। আমার অত্যন্ত প্রিয় বক্তারা এখানে এসে গেছে। কখন এলি সৈকত? তো ওরা অনেক ভালো বলে আমার চেয়ে। আমি তো হয় না, মানে একটা মুখের দরকার ছিল। আমি সবসময় যেটা বলি, প্রার্থী এখানে যারা বসে আছেন প্রত্যেকে, প্রার্থী এখানে আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকে, হ্যাঁ, একটা মুখের দরকার ছিল। পার্টি সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ব্যারাকপুরে, আমি সেটা পালন করছি। বাকি 20 তারিখ প্রমাণ হবে কার কলজের জোর, কার শরীরের জোর, কার মনের জোর সবচেয়ে বেশি। সেটা 20 তারিখ প্রমাণ হয়ে যাবে, কারণ আপনারাও প্রার্থী, এটা মনে রাখবেন। ধন্যবাদ।